নমস্কার, আমি ফরিদুস দাস ইবনে তাসলিম আনাসির স্কুল অ্যান্ড কলেজ সদস্য টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা রাখি সবাই সুস্থ এবং ভালো আছো, এই আশা ব্যক্ত করি আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাস দাঁড়িয়েছি। মহামারী করোনার মধ্যে সবাই খুব বিপর্যয়ের মধ্যে আমরা আছি। শিক্ষক, ছাত্র, এরপরে আমাদের প্রতিবেশী, সমগ্র পৃথিবী একটা বিপদের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন কাটতেছে। যাই হোক, পরম করুণাময় সৃষ্টিকর্তা আমাদের যেরকম ভাবে রাখবে সেটাকেই আমাদের মেনে নিতে হবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যারা এই অনলাইন ক্লাস করতেছো সবাইকে স্বাগত অনলাইন ক্লাসে। যে সকল অভিভাবক বৃন্দ আমাদের এই ক্লাসটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা, এবং যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাদের এই অনলাইন ক্লাসটি দেখতেছেন সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক ও সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করব। আর এই আলোচনা থেকে তোমাদের থাকতেছে প্রশ্ন, এবং যে প্রশ্নগুলো থাকতেছে সেগুলো তোমরা নিজেরাই বই পড়ে বই থেকে প্রশ্নগুলো বের করতে পারবে, এবং যদি তোমরা এই পার্ট সুন্দর করে করতে পারো তাহলে নিজেরা প্রশ্ন তৈরি করতে পারবে এবং প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে পারবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছি পড়ার মাঝখান থেকে সেই প্রশ্নের সাথে পরিচিত আগে করি। চলো, তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলার প্রথম মাসের নাম কি? এরপর বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। তারপর আছে বুকবি নাচ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব। 4 বৈশাখী বলতে কি বোঝায়। 5 বাংলাদেশের প্রধানত কারা ইসলাম ধর্ম প্রচার করে। 6 ভাষার দিক থেকে এই দেশের সংস্কৃতির বৈচিত্র্য দেখা যায়। উদ্বৃত্তটি ব্যাখ্যা করো। এরপর আছে গ্রামীণ সংস্কৃতি কত প্রকার। এরপর আছে গ্রামীণ সংস্কৃতি বলতে কি বোঝায়। এরপর আছে লোক সংস্কৃতি কি। এরপরে সর্বশেষ 10 নম্বর লোক সংস্কৃতি কিভাবে শুরু হয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে বিষয় সেই বিষয় সম্পর্কে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আর এটা থেকে তোমাদের বুঝতে হবে যে আজকে প্রশ্ন প্লাস পড়াগুলো কিরকম হতে পারে। চলো আমরা আজকে মূল যে পড়া, মূল যে বিষয় তার সাথে আমরা আলোকপাঠ বা আলোচনার মাধ্যমে চলে যাই, সময় নষ্ট না করে। অবশ্যই তোমরা যখন টেবিলে বসছো বই খাতা কলম নিয়ে অবশ্যই বসছো, আর এই প্রশ্নগুলো তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই ইনবক্সে কমেন্ট করবে, এবং আমি চেষ্টা করব যথাযথভাবে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তাহলে বিভিন্ন নৃগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে বলেই বাংলার মানুষের বা বাংলার জনমানুষের আকার আবরণে অববয়ে চেহারা ও বৈচিত্র্যের এতটাই মিল। আমরা বাঙালি জাতি খুব শান্তিপ্রিয় একটি জাতি। আমাদের সকল মানুষের সাথে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তেমনি নানা ভাষা জাতির আগমনে বাংলাদেশের সংস্কৃতিতেও বৈচিত্র্য দেখা যায়। তবে গ্রাম ও কৃষি প্রধান এই দেশে গ্রামীণ জীবনের সংস্কৃতির প্রভাবে সবচেয়ে বেশি। আবার নদীর খেয়ালি আচরণ আর প্রকৃতির ঋতু বৈচিত্র্য বাঙালি মানুষকে বিচিত্রভাবে সমৃদ্ধ করেছেন। বাঙালি সংস্কৃতি বুঝতে তার এই বৈচিত্র্যময় পটভূমি লক্ষ্য করা আমাদের খুবই দরকার। আসলে মূলত কিভাবে আমাদের এই বৈচিত্র্যটা চলে আসলো, কিভাবে আমাদের মধ্যে যে বিভিন্ন সমন্বয়, বিভিন্ন সমস্যা কোথা থেকে সৃষ্টি, বা আমরা একটা আনন্দ উল্লাস কোথা থেকে করি, সেগুলো সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা। সাংস্কৃতিক বৈচিত্র্যের ধর্মের ভূমিকা। সাধারণত আমরা মানুষ, আমাদের একটা ধর্ম রয়েছে, আমাদের ধর্ম সম্পর্কে অবশ্যই জানতে হবে। ধর্ম মানুষের ব্যক্তি ও সামাজিক জীবনের খুবই বড় ভূমিকা পালন করে থাকে। প্রতিটা মানুষেরই ধর্ম আছে, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। মানুষ হিসেবে যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সকলেরই একটা না একটা ধর্ম রয়েছে।
এক সময় এদেশের অধিকাংশ মানুষ ছিল প্রকৃতি পূজারী। তারা প্রকৃতি পূজা করত, যেমন গাছের বড় বড় বট গাছের পূজা করত, সূর্যের পূজা করত, নদী বা পুকুরের পূজা করত। তারা সৃষ্টির যে সকল জিনিসগুলো আছে তাকে পূজা করত। আল্লাহ তাআলার পূজা খুবই কম করত। আল্লাহ তাআলার কোনো পূজা না, আল্লাহ তাআলার যে ইবাদত বা বন্দেগী প্রার্থনা এগুলো তারা বুঝতো না। তারা প্রকৃতির উপরে যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টিকে পূজা করত, তারা স্রষ্টাকে নয়। তারা যেমন প্রকৃতির বৃহৎ শক্তি হিসেবে আকাশ, বাতাস, সূর্য থেকে চন্দ্র পূজা করত, তেমনি প্রকৃতির জীবন্ত উপাদান যেমন হতে পারে নদী, সমুদ্র, বৃক্ষ প্রভৃতিকেও তারা ভজনা করেছেন। ব্রাহ্মণ্য ধর্ম প্রচারিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবী কিছু থেকে গিয়েছে। ব্রাহ্মণ্য ধর্ম যখন আসে, এই ব্রাহ্মণ্য ধর্মের সে পুরনো কাল থেকেই কিছু কিছু পুরাণ দেবদেবী রয়ে গিয়েছে আর তাদেরকে তারা পূজা করে। আর কিছু দেবদেবী নতুন যুক্ত হলো। স্থানীয় ভক্তি গীত, মন্ত্র, তন্ত্র, পুঁথি, কাব্য প্রচলিত থাকলো। সাথে যুক্ত হলো সংস্কৃতির ভাষার মর্যাদা, আর্যদের নানা বৈদিক মন্ত্র ও ধর্মগ্রন্থ সম্পর্কে, মূর্তি তৈরি ও এর সাজসজ্জা সম্পর্কেও তারা অবগত হলেন। আর এই অবগত থেকেই তারা অলঙ্করণ, পট নির্মাণ ইত্যাদি চারুকলা চর্চা যেমন রয়েছে, তেমনি আরাধনাও, আরতি মিলে গান বাজনা চর্চা প্রচলিত থাকলো। হিন্দু ধর্মের অনুষ্ঠান, নৃত্য ও স্থান রয়েছে হিন্দু ধর্মের মধ্যে। বিভিন্ন অনুষ্ঠানে যেমন তারা নৃত্য করে থাকে, গান করে থাকে। হ্যাঁ, যেমন কিছুদিন আগে দুর্গাপূজা গেল, সেই দুর্গাপূজার মতো তারা আনন্দ উল্লাস করেছে নাচ গান দিয়ে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যে তবে হিন্দু ধর্মের বর্ণ প্রথার কড়াকড়ির জন্য নিম্ন বর্ণের মানুষ কি করলো, ইসলাম ধর্মের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়ে পড়লো। যারা নিম্ন বর্ণের মানুষ তারা কি করলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর এখান থেকে ইসলাম ধর্মের বিস্তার শুরু হয়ে গেল। মুসাফির সুফি সাধকরাই প্রধানত এদেশের ইসলাম ধর্ম প্রচার করেছেন। মধ্যযুগে তুরস্ক, ইরান, ইরাক, আফগানিস্তান, এরপরে আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আসা ভাগ্যন্বেষী মানুষের মাধ্যমেও বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছিল। দীর্ঘকালের পরিক্রমায় এদেশের বিশাল এক মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে। আর মুসলমানদের রয়েছে নিজস্ব সংস্কৃতি। তাদের রয়েছে দুইটি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর ও অন্যটি হচ্ছে ঈদুল আজহা। তবে প্রাচীন কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় হিন্দু মুসলিম এদেশের পাশাপাশি শান্তিতেই বসবাস করে আসতেছে তারা। বাংলার সংস্কৃতির ধর্মের ভিত্তিতে রচিত বাউল, মুর্শিদি গান সহ বিভিন্ন লোকগানের আর নকশি কাঁথা সহ অধিকাংশ লোকশিল্পে উভয় সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে এখানে। বাংলাদেশের অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের লোকেরাও রয়েছে বাংলার বুকে। বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী। তারা বৌদ্ধ পূর্ণিমায় উৎসব মুখর অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে বৌদ্ধ পূর্ণিমা সম্পর্কে জানি। এদেশে খ্রিস্টান সম্প্রদায় নিজেদের নানা ধর্মীয় অনুষ্ঠান ও পার্বণ উদযাপন করে থাকে। একদিন না বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন অবশ্য বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্য সম্প্রদায়ের মানুষও আমন্ত্রিত হয়।
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও নানা ধর্মীয় ও সামাজিক উৎসবে মেতে ওঠে তখন। নববর্ষের বসন্তে বিয়েতে আনন্দময় উৎসবের আয়োজন করে তারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সকল অনুষ্ঠানের সাথে কিন্তু পরিচিত। এইসব পার্থক্যের অতিক্রম করে মানবিক মূল্যবোধে সব ধর্ম, ভাষা ও পেশার মানুষ শান্তিতে সম্প্রীতিতে বাস করতে পারে। এটাই সব ধর্মের মূল শিক্ষা। বাংলার সাধারণত মানুষ আজীবন এই জীবন সাধনাই করছেন। ভাষা বিচারে সংস্কৃতির বৈশিষ্ট্য, যেমন বাংলাদেশের অধিকাংশ বাংলা ভাষায় কথা বলে। এর বাইরেও বাংলাদেশের কিছু সংখ্যক অধিবাসী আছেন যাদের ভাষা বাংলা নয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত চাকমা, মারমা, গারো, খাসিয়া, মণিপুরী, সাঁওতাল, এমনকি সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে। এভাবে ভাষার দিক থেকেও এই দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়। এদেশের মানুষ প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা। এদেরও বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। এভাবে ভাষার দিক থেকে দেশের সংস্কৃতি সম্পর্কে আমরা জেনেছি। আর এই বাংলা ভাষা হলেও এই ভাষার মধ্যে দিনে দিনে অনেক ভাষার মিশ্রণ ঘটছে। হাজার বছর ধরে নানা জাতির মানুষ এসেছে বাংলাদেশে। তাদের ভাষার প্রভাব পড়ছে বাংলা ভাষার উপর। তাই বাংলা ভাষা খোঁজ করলে পাওয়া যায় অস্ট্রিক, দ্রবিড়, সংস্কৃত, পালি, আরবি, হিন্দি, ফার্সি, পর্তুগিজ সহ অনেক বিদেশি ভাষার সংমিশ্রণ আমাদের এই ভাষার সাথে। সম্প্রদায়, বিচার, সংস্কৃতির বৈচিত্র্য, ধর্ম, বর্ণ, ভাষার মতো সম্প্রদায়ের দিক থেকেও সংস্কৃতির বৈশিষ্ট্য দেখা যায় বাংলাদেশে। প্রিয় শিক্ষার্থীরা, এদেশের ধর্ম সম্প্রদায়গুলো ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও প্রত্যেকের আলাদা সামাজিক জীবন যাপনের পদ্ধতি আছে। সামাজিক আচার অনুষ্ঠান ও প্রথা পালনে এক সম্প্রদায়ের এক ধর্মের রীতি রয়েছে। তাহলে সম্প্রদায় সমূহের প্রত্যেকের মধ্যে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বিয়ের অনুষ্ঠান ও নিয়ম কানুন পালনে রয়েছে ভিন্নতা। এভাবে বিভিন্ন সম্প্রদায়ের জীবন যাপনের মধ্যে এদেশের নানান সংস্কৃতির বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বিচিত্র সংস্কৃতির মিশ্রণ। বাংলাদেশের বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষ যার যার সংস্কৃতির আলাদা পরিচয় ধরে রাখতে পারে না। সংস্কৃতির কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের গণ্ডিতে বেঁধে রাখা যায় না। পাশাপাশি চলতে গিয়ে এক সংস্কৃতির আরেক সংস্কৃতি প্রভাবিত করে। এভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সংস্কৃতির মিশ্রণ ঘটতে থাকে। এই মিশ্রণ ঘটে ভাষা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, নানা উৎসব অনুষ্ঠান, এমনকি ধর্ম পালনেও। এভাবে বাংলাদেশের সংস্কৃতিতেও নানা ধর্ম সম্প্রদায়ের সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। এমনকি একে বিভিন্ন মিশ্রণের মধ্য দিয়ে এদেশের যে সংস্কৃতি আমরা লক্ষ্য করি তাকে এক বাক্যে বলতে পারি বাংলাদেশের সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এগুলো থেকে এখন বুঝতে পারতেছো তোমাদের সংস্কৃতি সম্পর্কে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সংস্কৃতি সম্পর্কে জানতেছি এবং বুঝতেছি। তাহলে আমাদের বাঙালিদের কি সংস্কৃতি, বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি, এই সম্পর্কে আমরা একটু অবগত হব।
গ্রাম ও শহর দুটোই রয়েছে বাংলাদেশে। এক সময় বাংলাদেশকে বলা হতো একটি বড় গ্রাম, কারণ এখানে গ্রামের প্রচলনটাই বেশি ছিল। তখন এই দেশের অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি। গ্রামের কৃষকরা তাদের জমিতে নানা ফসল ফলাত। কালের পরিক্রমায় অঞ্চলে শহর গড়ে উঠলেও তাতে গ্রামের প্রভাবে থেকে গিয়েছে। পরে এক পর্যায়ে পরিবর্তন আসতে থাকে। এই শহর থেকে গড়ে উঠতে থাকে বড় বড় শহর, জনসংখ্যা বৃদ্ধি পায়, শুধু কৃষির উপর নির্ভর করে চলাও কঠিন হয়ে পড়ে। তাই মানুষ তৈরি করে নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান, উৎপাদন হতে থাকে হরেক রকম পণ্য সামগ্রী। শিল্প প্রতিষ্ঠান কাজ করতে এসে অনেক শহরে বসবাস শুরু করে দেয়। শহরকে কেন্দ্র করে শুরু হয় ব্যবসা বাণিজ্য, চাকরির সুবিধাতে গ্রাম থেকে শহরে আসে অনেকে। এভাবে গ্রামের মানুষের চেয়ে শহরে বাস করা মানুষের জীবনযাত্রা অনেকটা আলাদা হয়ে যায়। তবে একে অপরের সংস্কৃতি থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি এখনো পর্যন্ত। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি আগের পাঠে বলা হয়েছিল, মানুষ যা করে যা ভাবে এমন সকল কিছুই তার সংস্কৃতি। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে। আর এভাবে যে সে যে আচরণ করে, যার সৃষ্টি করে তা বা যে ভূমিকা রাখে তার একত্রিত রূপে হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। যেসব পেশাজীবী গ্রামে বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, কামার কুমার, মাঝি, দর্জি, কবিরাজ, ডাক্তার, ওঝা, বৈদ্য, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত প্রভৃতি। তো বাংলাদেশের গ্রামীণ জীবনের সংস্কৃতি আমরা দুই ভাগে বিশ্লেষণ করে থাকি। এক হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক এবং অন্যটা হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক। সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক যে গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত। কোনো মানুষের নিজের জমি আছে, জমির উৎপাদিত ফসলে তারা জীবন নির্বাহ করে থাকেন। আবার যাদের জমি নেই তারা অন্যের জমিতে কাজ করে জীবনযাপন নির্বাহ করে। তাদের জীবন কৃষির সাথে জড়িয়ে আছে। আগে কৃষক লাঙল গরু দিয়ে হাল চাষ করত, বা গরুর পাশাপাশি অনেক জায়গায় ট্রাক্টর বা কলের লাঙল দিয়ে কৃষি জমি চাষ করছে। এখন মানুষ জল সেচ করলে শ্যালো মেশিন দিয়ে এখন জল সেচ দিচ্ছে। এসব করতে গিয়ে শহরের জীবনের সাথে তাদের অনেকের যোগাযোগ হচ্ছে। এখন ধীরে ধীরে গ্রাম প্রধান স্পর্শে শহুরে সংস্কৃতির সাথে মাছে ভাতে বাঙালি কথাটা কিছুকাল আগেও গ্রামের মানুষের সাথে প্রযোজ্য ছিল। কৃষকের গোলায় থাকত ধান, শ্রমের বিনিময়ে মজুররাও তার ভাগ পেত। নদী নালা, খাল বিলে থাকতো প্রচুর মাছ। জাল ফেলে প্রতিদিনই খাবারের মাছ সংগ্রহ করা হতো বা যেত। এখন নদী নালা অনেকটাই ভরাট হয়ে গেছে, যার ফলে সেইগুলো আর এখন পাওয়া যাচ্ছে না। জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করে বেশি এসবের নির্যাস পানিতে পড়ছে। এর প্রভাবে ছোট ছোট মাছ ও মাছের ডিম নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তাই আগের মতো মাছ সহজলভ্য নয়। তবুও গ্রামে মানুষ সাধ্যমতো মাছ, ভাত, শাক, সবজি, ডাল ইত্যাদি খেয়ে আসতেছে। নানা ধরনের পিঠাপুলি তৈরি হয় গ্রামের অনেক শাকসবজি ফলিয়ে নিজেদের খাবারের চাহিদা মিটিয়েও বিক্রি করে থাকে। এক সময় গ্রামের মানুষ
সাধারণ পোশাক পরতেন। পুরুষেরা লুঙ্গি পরে খালি গায়ে অথবা গেঞ্জি ও ফতুয়া পরে কৃষি কাজ করতেন। কোনো উৎসব অনুষ্ঠান তারা পাজামা পাঞ্জাবি ও বা জামা পরতেন। মেয়েরা সাধারণত সুতির শাড়ি পরত। এখন কিছুটা শহুরে প্রভাব রয়েছে। কিশোর তরুণ ছেলেরা লুঙ্গি শার্টের পাশাপাশি প্যান্ট শার্ট পরছে। মেয়েরা ফ্রক, সালোয়ার কামিজ আর শাড়ি পরতেছে এখন। তা আগে অঞ্চল ভেদে গ্রামের মানুষ মাটির ঘর, বাঁশ, কাঠ ও ছনের ছাউনি দেওয়া ঘরে বসবাস করত। এখন এইসব ঘরের পাশাপাশি টিনের দোচালা, চৌচালা ঘর, ইটের দালান তৈরি করতেছে বা তৈরি হচ্ছে। গ্রামের মানুষ একসাথে বা এক সময় পায়ে হেঁটে চলাফেরা করত। কোনো কোনো অঞ্চলে গরু গাড়ি ব্যবহৃত ছিল। বর্ষায় যাতায়াতের বহন ছিল নৌকা। এখন রাস্তাঘাটের উন্নতি হওয়ায় রিক্সা ও মোটর গাড়িতে চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বৈঠা বা নৌকার বদলে এখন অনেক ক্ষেত্রে ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগই হচ্ছে মুসলমান। এরপর হিন্দু ধর্মের মানুষও অবস্থান করতেছেন। সংখ্যায় কম হলেও এদেশে বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ রয়েছে। গ্রামীণ জীবনে সকলেই শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করে থাকে। উৎসব ও বিনোদন ভিত্তিক। গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধর্মের আনন্দ উৎসব উদযাপন করে থাকে। এর কোনটি সকল ধর্মের মানুষ মিলে মিশে করে, আবার কোনটি নির্দিষ্ট ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব হিসেবে পালন করে। বৈশাখী মেলা, নবান্ন উৎসব, ব্যবসায়ীদের হালখাতা উৎসব, নৌকা বাইচ, বিয়ে অনুষ্ঠান প্রভৃতি সকল ধর্মের মানুষ একসাথে উদযাপন করে থাকে। আগে গ্রামের বিনোদন উল্লেখযোগ্য বিষয় হিসেবে রাতভর যাত্রা, পালা গান, কবি গান, আসর বসত। এসব হারিয়ে না গেলেও অনেক কমে গিয়েছে। তা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এছাড়া শবে বরাতের রাত, ঈদ এ মিলাদুন্নবী এবং ওয়াজ মাহফিলে কিছুটা উৎসবের আমেজ থাকে। হিন্দু ধর্মের মানুষ নানা পূজা উদযাপন করে থাকে, যেমন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দোল পূর্ণিমা, রাস ও রথ যাত্রা উৎসব ইত্যাদি পালন করে থাকে। পূজা ছাড়াও আরো অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান থাকে হিন্দু সমাজে। বৌদ্ধ ধর্মের মানুষ বৌদ্ধ পূর্ণিমা, নানা ধর্মীয় উৎসব পালন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায় ক্রিসমাস ডে বা বড়দিন সহ আরো অনেক ধর্মীয় উৎসব পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাংলাদেশের শহরের সংস্কৃতিটা কিরকম হতে পারে? বাংলাদেশের শহরের জীবনের সংস্কৃতিকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক এবং অন্যটি হচ্ছে উৎসব ও বিনোদন মুখর। সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক। শহরের সাংস্কৃতিক অনেক দিক থেকে গ্রামের চেয়ে কিছুটা পৃথক। গ্রামের সকল মানুষ একে অন্যের খবর রাখে। বিভিন্ন অনুষ্ঠানে তারা একত্রিত হয়। এই কারণে গ্রামীণ জীবনের সামাজিক বন্ধন বেশ অটুট থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একদিক থেকে শহরবাসীর সামাজিক জীবন গণ্ডি বেশ ছোট। একই দালানে থেকেও প্রতিবেশীদের সাথে তেমন যোগাযোগ থাকে না তাদের। এরপরে শহরের শিশুরা যার যার বাড়িতে বা ফ্ল্যাটে একা একা বড় হয়। শহরে খোলা মাঠ পাওয়া কঠিন। তার শহরে শিশুদের খেলাধুলা ও ছোটাছুটি করা অনেক সময় অসম্ভব হয় না। শহরের মানুষ যার যার পেশা নিয়ে ব্যস্ত থাকে। চাকরি, শিক্ষকতা, ডাক্তারি, ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ইত্যাদি।
শহরের মানুষের পেশা এগুলো। আজকাল আজকাল বড় বড় শহরে পোশাক কারখানা গড়ে উঠেছে। গ্রামের অনেক পুরুষ মহিলা এসব কারখানায় কাজ নিয়ে শহরে চলে আসছে এবং গ্রাম থেকে আসা অনেকে ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ও রিক্সা চালায়। মুটে মজুরি হয়েও অনেকে জীবিকা অর্জন করে থাকে। তাদের কাছ থেকে গ্রামীণ সংস্কৃতির কোনো বিষয় শহুরে সংস্কৃতির প্রভাব ফেলছে। একইভাবে শহরের সংস্কৃতি অনেক কিছু প্রভাব ফেলছে গ্রামীণ সংস্কৃতিতেও। মাছ ভাত মাংস খেলেও শহরের মানুষের খাবার কিছুটা ভিন্নতা রয়েছে। শহরের মানুষের অনেকেই ফাস্ট ফুডের দোকানে যায়। তাদের অনেকের কাছে স্যান্ডউইচ, বার্গার ইত্যাদি প্রিয় খাবার। শহরের মানুষের পোশাক পরিচ্ছদ অনেক বৈচিত্র্য ও চাকচিক্য রয়েছে। গ্রামীণ উৎসব ও বিনোদন ভিত্তিক। শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষ গ্রামের মানুষের মতে ধর্মীয় উৎসব পালন করে থাকে। এর বাইরে কোনো উৎসব শহরে কিছুটা ভিন্নভাবে পালিত হয়। শহরে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন অনেক বেশি জাঁকজমকের সাথে পালন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, শহরে বইমেলা ও এখন উৎসবের মতো উদযাপন করা হয়। টেলিভিশন ও সিনেমার পাশাপাশি মঞ্চনাটক দেখাও শহরের মানুষের জন্য একটি অন্যতম বিনোদন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো এবং পরিচয় তো করিয়েছি। এখন তোমাদের আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। অবশ্যই তোমরা বই খাতা কলম নিয়ে বসেছ টেবিলে এবং প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে রাখবে। প্রথমেই আছে বাংলা প্রথম মাসের নাম কি? আমরা এটা কিন্তু কম বেশি সকলেই জানি। বাংলা প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ মাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে তোমার বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল? কথাটি ব্যাখ্যা করে বোঝাও। বাংলাদেশের কৃষি প্রধানত গ্রামীণ জীবনের উপর নির্ভরশীল। বাংলাদেশের কোনো মানুষের নিজের জমি আছে, জমির ফসল খেয়ে ও বিক্রি করে তারা জীবন নির্বাহ করে। আবার যাদের জমি নেই তারা অন্যের জমিতে কাজ করে জীবন নির্বাহ করে। তাদের জীবন কৃষির সাথে জড়িয়ে থাকে। আগে কৃষক লাঙল গরু দিয়ে জমি চাষ করত, দেহের শ্রম দিয়ে জমিতে সেচ দিত। এখন লাঙল গরুর পাশাপাশি অনেক জায়গায় ট্রাক্টর, কলের লাঙল দিয়ে কৃষি জমি চাষ করছে এবং জলসেচ করছে শ্যালো মেশিনের দ্বারা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে গোপীনাচ কোন নৃগোষ্ঠীর উৎসব? গোপীনাচ কোন নৃগোষ্ঠীর উৎসব? গোপীনাচ মণিপুরী নৃগোষ্ঠীদের উৎসব। 4 নম্বর, বৈশাখী বলতে কি বোঝায়? বৈশাখী বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীরা, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশাখী, সামগ্রিক ও বিজু ও এই তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বিধায় এটাকে বৈশাখী অনুষ্ঠান বলা হয়। 5, বাংলাদেশে প্রধানত কারা ইসলাম ধর্ম প্রচার করেছিলেন? বাংলাদেশে কারা প্রধানত ইসলাম ধর্ম প্রচার করেছিলেন? তো আমরা উত্তরে বলতে গেলে সুফি সাধকরা বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রচার করে। ভাষার দিক থেকে ও এদেশের সংস্কৃতির বৈচিত্র্য দেখা যায়, উদ্বৃত্তটি ব্যাখ্যা করো। তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে বাঙালি, তারা বাংলা ভাষায় কথা বলে। এর বাইরেও বাংলাদেশের কিছু সংখ্যক অধিবাসী আছেন যাদের ভাষা বাংলা নয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ একই শ্রেণীর অন্তর্ভুক্ত। চাকমা, মারমা, গারো, খাসিয়া, মণিপুরী, সাঁওতাল এমনকি সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে। এভাবে ভাষার দিক থেকেও এদেশের সংস্কৃতির বৈচিত্র্য দেখা যায়। তাহলে
এদেশের মানুষের প্রধানত ভাষা হচ্ছে বাংলা ভাষা। হাজার বছর ধরে নানা জাতির মানুষ এদেশে মানুষের এসেছে বাংলাদেশে, তাদের ভাষার প্রভাব পড়েছে বাংলা ভাষার উপর। তাই বাংলা ভাষার খোঁজ করলে পাওয়া যায় অস্ট্রিক, দ্রবিড়, আর্য, আরবি, ফার্সি, সংস্কৃতি সহ অনেক ইউরোপীয় ভাষার সংমিশ্রণ এখানে। এরপরে আছে গ্রামীণ সংস্কৃতি কত প্রকার। গ্রামীণ সংস্কৃতি কত প্রকার আমরা জানব। গ্রামীণ সংস্কৃতি হচ্ছে দুই প্রকার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে গ্রামীণ সংস্কৃতি বলতে কি বোঝায়? গ্রামীণ সংস্কৃতি বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থীরা? মানুষ যা করে, যা ভাবে, এমন সবকিছুই হচ্ছে তার সংস্কৃতি। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে সংযুক্ত থাকে, আর এভাবে সে যে আচরণ করে, যা সৃষ্টি করে বা যে ভূমিকা রাখে, তা একাধিক রূপেই গ্রামীণ সংস্কৃতি। এরপরে রয়েছে লোক সংস্কৃতি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? লোক সংস্কৃতি হচ্ছে সমাজের সংস্কৃতি। লোক সংস্কৃতি হচ্ছে সমাজের সংস্কৃতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে লোক সংস্কৃতি কিভাবে শুরু হয়েছিল? লোক সংস্কৃতি প্রাচীন যুগ থেকে মানুষ লোক সংস্কৃতি পালন করে আসতেছিল। মানুষের মুখে মুখে চলা লোক সংস্কৃতির অনেক কিছুই সময়ের সাথে সাথে একটু একটু করে পরিবর্তিত হচ্ছে। এভাবে লোক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে গ্রামীণ কৃষিজীবী সমাজের মধ্য থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সকল প্রশ্নের সাথে আমি পরিচয় করিয়ে দিলাম এবং সকল প্রশ্নগুলো উত্তর দিয়ে দিলাম। তাহলে আশা রাখি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে ভালোভাবে ক্লাসগুলো দেখেছো বা দেখবা, আর ক্লাসগুলো সুন্দরভাবে বুঝবে এই আশা ব্যক্ত রেখে, এবং সর্বশেষ আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে যাওয়ার পরে 20 সেকেন্ড পর্যন্ত সাবান পানি দিয়ে হাত ধুবে, পা ধুয়ে সুস্থ থাকবে। তুমি সুস্থ থাকো, তোমার পরিবারকে সুস্থ রাখো। পরিবার সুস্থ থাকলে তোমার পরিবেশ সুস্থ থাকবে, পুরো দেশটা সুস্থ থাকবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।